দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের ফাঁসির সাজায় না আরজি কর মেডিকেলে নিহত চিকিৎসকের পরিবার। আমরা ক্যাপিটাল পানিশমেন্ট চাইছি না, হাইকোর্টে জানালেন নির্যাতিতার পরিবারের আইনজীবী। তদন্তের স্বার্থে সঞ্জয়কে বাঁচিয়ে রাখা প্রয়োজন বলে মনে করে নির্যাতিতার পরিবার। শুনানি শেষে রায়দান স্থগিত রাখল হাইকোর্ট। সিবিআই বা রাজ্যের করা এই অ্যাপিলে আমরা ক্যাপিটাল পানিশমেন্ট এর পক্ষে নয় বলে জানিয়েছি। আমরা চাইছি যারা যারা এই ঘটনার সঙ্গে জড়িত সবাই সামনে আসুন, সবাইকে তদন্তের আওতায় এনে বিচার ব্যবস্থার আওতায় এনে চরম শাস্তি দেওয়া হোক। আরজি কর মেডিকেলের চিকিৎসককে ধর্ষণ খুনে দোষী সাব্যস্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের সাজা দিয়েছে শিয়ালদা আদালত। এরপরেই সঞ্জয়ের ফাঁসি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার ও সিবিআই। কিন্তু ধর্ষক সঞ্জয় রায়ের ফাঁসির সাজায় না খোদ নিহত নির্যাতিতার পরিবারের। সোমবার মামলা শুনানিতে হাইকোর্টে নিহত চিকিৎসকের পরিবারের আইনজীবী জানান তাঁরা ক্যাপিটাল পানিশমেন্ট চাইছেন না। কেন তারা চাইছে না? তাদের বক্তব্য যে সিবিআই ইনভেস্টিগেশনে অনেক খামতি রয়েছে, অনেক জায়গায় সিবিআই প্রপারলি ইনভেস্টিগেশন করেনি। তারা এখনও মনে করেন যে এই ঘটনা বা অপরাধ সংগঠনের পিছনে আরও অন্য কোনো ব্যক্তি রয়েছে। যদি সঞ্জয়ের সর্বোচ্চ সাজা হয়ে যায়, ফাঁসি হয়, তাহলে সিবিআই কাকে জিজ্ঞাসাবাদ করবে আর কারা তার নাম কে বলবে? এই কারণে তাদের এই অবস্থান। আমরা বলছি যারা আসল অপরাধী তারা এখনো ধরা পড়েনি। আসল অপরাধীদেরকে ধরতে হবে। একজনের বিচার হয়েছে, যারা আরও সঙ্গে ছিলেন, যারা এই অপরাধের যুক্ত আছেন বলে আমরা মনে করি, তারা ধরা পড়ুক, তাদের কঠোরতম শাস্তি হোক, সেটা আমরা চাই। এদিন শুনানিতে সিবিআই হাইকোর্টে সওয়াল করে রাজ্যের আবেদন গ্রহণযোগ্য নয়। রাজ্যের উদ্দেশ্যে বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ সব্বার রশিদের ডিভিশন বেঞ্চ প্রশ্ন করে, কেন্দ্রের তরফে সিবিআই মামলা করেছে, ধরে নিন রাজ্যের মামলা গ্রহণ করা হলো। নিম্ন আদালতের নির্দেশের বিরুদ্ধে দুটো মামলা, যার মূল বিষয় এক, এটা কি সম্ভব? অ্যাডভোকেট জেনারেল আদালতে সওয়াল করেন, প্রথম রাজ্য এফআইআর করে, প্রাথমিক তদন্ত রাজ্য সরকার করে, সর্বোচ্চ সাজা রাজ্য চেয়েছিল, এক্ষেত্রে রাজ্য সরকার আবেদন করতে পারে। এইজির সওয়াল শুনে ডিভিশন বেঞ্চ প্রশ্ন করে, বিধিবদ্ধ সংস্থা হিসেবে সিবিআই মামলা করেছে, তাহলে কেন এই সওয়াল? আপনারা কি বলতে চাইছেন যে সিবিআই আপিল করতে পারবে না? যদি না হয় তাহলে সিবিআই পাবলিক প্রসিকিউটরের মাধ্যমে রাজ্যের অবস্থান জানতে পারে। সিবিআই আদালতে সওয়াল করে, নির্দেশ পাওয়ার পরেই এফআইআর করা হয়েছে, 13ই অগস্টের পর থেকে এই মামলায় রাজ্যের কোনো ভূমিকা নেই। কেস ডায়েরিতে যে রেকর্ড সেটা সবটাই সিবিআই এর, সেখানে রাজ্যের কোনো কিছু নেই। নিম্ন আদালতের বিচার পর্বেও অংশ নেয়নি রাজ্য সরকার। এই সওয়াল শুনে সিবিআই এর উদ্দেশ্যে বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ সব্বার রশিদি প্রশ্ন করেন, যদি কেন্দ্র মনে করে যে তারা কোনো মামলায় আবেদন করবেন না, তাহলে কি রাজ্যের কিছু করার অধিকার নেই? জবাবে অতিরিক্ত সলিসিটর জেনারেল আদালতে জানান, রাজ্যের সেই এখতিয়ার আছে। ডিভিশন বেঞ্চ মন্তব্য করে, যদি রাজ্যের আবেদন গ্রহণ করা হয় তাহলে কোর্ট সিবিআইয়ের কাছে কেস ডায়েরি চাইতে পারে। সিবিআইকে বিচারপতিরা প্রশ্ন করেন, তাদের পক্ষ থেকে মামলা কে দায়ের করেছেন? জবাবে সিবিআই আদালতে জানায়, অমজিৎ দে মামলা করেছেন, তাকে স্পেশাল পাবলিক প্রসিকিউটর নিয়োগ করা হয়েছে, সেটা নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রাজ্যের করা মামলা গ্রহণযোগ্যতা আছে কি, এই নিয়ে শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছে হাইকোর্ট। অনুবাংশু নিয়োগী ও পিয়ালি মিত্রের রিপোর্ট, জি24 ঘন্টা। আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন চিকিৎসক সুব্রত সুর, রয়েছেন তৃণমূল সমর্থক অর্পণ ব্যানার্জি। আমি শুরুতে ডক্টর সুরের কাছে। ডক্টর সুর, কি মনে হচ্ছে কেন নির্যাতিতার বাবা মা হঠাৎ করে ফাঁসি চাইছেন না? কারণ শুরুতে তারা বলেছিলেন যে সর্বোচ্চ শাস্তি চান, ফাঁসি চান। এর আগে যখন ফাঁসির সাজার বদলে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হলো, তখন দৃশ্যতেই একটা আক্ষেপ ছিল তাদের গলাতে। আজকে একেবারে অন্য কথা। দেখুন, শুরুতেই যেটা বলতে হয় যে অভয়াকাণ্ডের প্রথম দিন থেকে এই ঘটনাতে একটা বেশ ধোঁয়াশাজনক সিচুয়েশন আমরা দেখেছি। প্রথম দিন থেকে অনেক কিছু চাপা দেওয়া, অনেক সময়তে অনেক সাসপেন্স এবং বিভিন্ন পলিটিক্যাল পার্টির তার মধ্যে ইনভলভমেন্ট, সমস্তটাই আমরা প্রত্যক্ষ করেছি। এবং আজকের দিনে দাঁড়িয়ে যেটা বলতে হয় যে নির্যাতিতার পরিবার হয়তো বা অন্যরকম কোনো ভাবনা চিন্তার সাথে একমত হয়েছে যে সঞ্জয় রায় যদি কিনা করে থাকে, তার সাথে আরও কেউ ছিল কিনা, বা পরবর্তী ইনভেস্টিগেশনে তাদের কোনো নাম বেরোতে পারে কিনা, বা এই ধরনের কিছু। আপনারাও সেদিনকে আমার মনে আছে যে
সেদিনকে রায় ঘোষণার পর আপনারা ফাঁসির দাবিতে রাস্তায় নেমেছিলেন। এক্স্যাক্টলি। তারপর কি হলো, আপনারাও কি একমত? আমরা অবশ্যই চাইছিলাম যে সঞ্জয় রায়ের যদি ফাঁসি হয় অবশ্যই একটা ক্যাপিটাল। এখন কি চাইছেন? আমরা এখনো তাই চাই, যেটা তাহলে সমাজের কাছে আপনাদের চাওয়ার সঙ্গে নির্যাতিতার বাবা মায়ের চাওয়ার ফারাক হয়ে যাচ্ছে। হ্যাঁ, একটা পয়েন্টে ফারাক তো হচ্ছে। এখন এটা বুঝতে হবে যে তারা বাবা মা, তারা নিজেদের মতন করে তাদের মেয়ের সাজার সেটা চাইতে পারেন, এটা তাদের ব্যক্তিগত একটা সিদ্ধান্ত। সেই সিদ্ধান্তে আমরা কি চাইলাম বা না চাইলাম, বা আমরা ডাক্তাররা কি চাইছি বা না চাইছি, সেটা সবসময় নির্ভর করে না। এটা তাদের একটা ব্যক্তিগত স্বাধীনতার জায়গা। কিন্তু এটা একটা জিনিস যেটা আমরা বুঝি, যে এই ধরনের সাজা যদি কিনা শোনানো হয়, তাহলে পরে সেটা সমাজের কাছে একটা বোল্ড স্টেটমেন্ট ক্রিয়েট হয় যে এই ধরনের মানে জঘন্য অপরাধের একটা আচ্ছা শাস্তি সবসময় প্রাপ্য। বিষয়টা হচ্ছে আমাদের বক্তব্যটা তো এখানেই গত পরশু থেকে খুব সম্ভবত হবে আমাদের রাজ্য সাধারণ সম্পাদক এবং মুখপাত্র, তারপরে আমাদের রাজ্যের মন্ত্রী এবং তারপর আমাদের সাংসদ কুণাল ঘোষ, ফিরহাদ হাকিম, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তারা যেটা বলেছেন বক্তব্যটা এইখানেই যে নির্যাতিতা এবং মৃতার পরিবার, আমরা তাদের সাথে প্রথমেই বলে দিই এই ঘটনায় আমরা তাদের সাথে সম্পূর্ণভাবে সহানুভূতিশীল, সম্পূর্ণ সহযোগিতা করতে রাজ্য সরকার এবং দলগতভাবে তৃণমূল কংগ্রেস রাজি আছে এখনো পর্যন্ত। তো আমাদের বক্তব্য হচ্ছে প্রথম দিন থেকে তাদের যা যা বক্তব্য ছিল, যদি একদম টাইমলাইন মেনে দেখা যায়, আজ পর্যন্ত 9-10ই আগস্ট থেকে কার্যত আজ পর্যন্ত, অর্থাৎ 27শে জানুয়ারি 2025, 10ই আগস্ট 2024 থেকে দীর্ঘ প্রায় 6 মাস, এই এতদিন ধরে তারা যে যে বক্তব্য রেখে এসছেন, পরস্পর বিরোধী বক্তব্য, একটার সাথে আরেকটার মিল পাওয়া যায়। কিন্তু এরকমও তো অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে, তাদের উপর চাপ তৈরি করা হয়েছে। একদমই তাদের উপর চাপ তৈরি করার অভিযোগ যেমন করা হয়েছে, একই সাথে সংবাদ মাধ্যম, আমার কাছে রেকর্ডিং আছে, ক্লিপিং আছে, সংবাদ মাধ্যম যখন তাদেরকে জিজ্ঞাসা করেছেন যে আমরা খবর পাচ্ছি সূত্র মারফত যে আপনাদেরকে টাকার অফার করা হচ্ছে, তখন তারা বলেছেন না, এরকম কোনো কথা হয়নি, মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সম্পূর্ণ সহযোগিতা করছেন। আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তারা আক্ষেপ জানাচ্ছেন। এক্স্যাক্টলি, আমরা তো সেই কথা, সেই পয়েন্টটাতেই আসছি যে যদি আপনার তখন মমতা বন্দ্যোপাধ্যায় সহযোগিতা করেছিল, যখন রাজ্য সরকার তদন্ত করছিল, রাজ্য প্রশাসন তদন্ত করছিল, একদম ফার্স্ট ল্যাপে যখন একদম প্রিলিমিনারি স্তরে তদন্ত ছিল, তখন আপনাদের মনে হয়েছে রাজ্য সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সহযোগিতা করছেন। তারপর আপনারাই গেছেন, আপনাদের মেয়ে, আপনারা মেয়ে হারিয়েছেন, সেই মেয়ে হারার যন্ত্রণা আপনারা জানেন, ফলে আপনারা কি কোন তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্ত করাবেন সেটা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আপনারা আদালতে গেছেন সিবিআই আনতে, সিবিআই তদন্ত করা যখন শুরু করলো, তারপর আপনাদের মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় একদমই সহযোগিতা করছেন না। যখন বিচারক অনির্বাণ দাস তার রায় দিয়ে দিলেন, তখন আপনারা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাই। এটা কেন? কাদের অঙ্গুলি হেলনে তাদের এই বক্তব্য, একটার সাথে আরেকটা পরস্পর বিরোধী। এবং আমি একটা কথা এখানে বলছি, যেটা আপনারা দেখাচ্ছিলেন, ওনারা বলেছেন, যেটা ওনাদের বাইট দেখালেন, যে ওনারা বলেছেন আরও যারা জড়িত বিচার ব্যবস্থার আওতায় এনে তাদের সর্বোচ্চ সাজা দেওয়া হোক। আরও যারা জড়িততে আমার একটা বক্তব্য আছে, এটা অনির্বাণ দাসের বিচার নামায় লেখা আছে, ইজ ইট ডান বাই আ সিঙ্গেল পারসন। তিনি লিখছেন, মাল্টি ইন্টারন্যাশনাল মেডিকেল বোর্ড MIMB opened that interim basis that the possibility of injuries found over the body of the victim having been inflicted by a single person। অর্থাৎ যে প্রাইমা ফেসি যে তদন্ত, সেই তদন্ত অনুযায়ী এটা বোঝা যাচ্ছে যে ওটা একমাত্র সঞ্জয় রায়ের দ্বারাই হয়েছে। এর সাপেক্ষে অনেক প্রমাণ, সিসিটিভি ফুটেজ, ডিএনএ। কিন্তু যে বিচারকের রায় তুমি পড়ছো, সেখানে সেই রায়ে তদন্ত নিয়ে একগুচ্ছ প্রশ্ন আছে অর্পণ, এবং সেখানে ধরে ধরে বলা রয়েছে কোথায় পুলিশ কোন জায়গায় ভুল করেছে এবং সেই ভুলের মাসুলের তদন্তের গতি প্রকৃতি কোন জায়গায় গিয়ে ঠেকেছে। আমি শুধু পুলিশ বলছি না, এটা সিবিআইয়ের ক্ষেত্রেও প্রযোজ্য। যেমন তদন্ত নিয়ে প্রশ্ন আছে, তেমন একই সাথে বিচারক কোথাও এটাও বলেছেন যে তদন্ত নিয়ে প্রশ্ন থাকার সাথে সাথে তিনি এটাও বলেছেন, যিনি ওমেন্স গ্রিভেন্স সেলের অতিরিক্ত ওসি রূপালী মুখোপাধ্যায়, আমি যদি খুব ভুল না করি, তাকে উদ্দেশ্য করে তিনি যেমন এই তদন্তে কোথাও গাফিলতি বা তিনি তার দায়িত্ব সঠিকভাবে পালন করেননি, এর জন্য তাকে ভৎসনা শুনতে হয়েছে, তেমন একই সাথে এটা বিচার নামায় লেখা আছে যে ওই যে এভিডেন্স সিবিআই এর পক্ষ থেকে তথ্য প্রমাণ লোপাটের সাপেক্ষে দেওয়া হয়েছে, আদালতের সামনে পেশ করা হয়েছে, সেই এভিডেন্সে কোথাও এটা প্রমাণ হচ্ছে না যে অ্যাডিশনাল ওসি
ওমেন্স গ্রিভ্যান্স সেল রূপালী মুখোপাধ্যায়, এই যে ইট ইজ ফ্যাক্ট দ্যাট ফ্রম দ্য এভিডেন্স ইট ওয়াজ নট এস্টাবলিশড আচ্ছা, দ্যাট শি আচ্ছা। হ্যাজ ডান ইট উইথ এনি আচ্ছা, ulterior ডক্টর সুরেখা motive or that she had tempered the data of the mobile of the accused. আচ্ছা, আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে ফ্রম দ্য ডে ওয়ান এই যে ঘটনাটা, এই ঘটনাটার কিছু কিছু পরিপ্রেক্ষিতে সবসময়তেই সাধারণ মানুষ থেকে শুরু করে এবং আমরা ডাক্তাররাও একটা ধোঁয়াশাতে ভুগেছি এবং আমরা সবসময়তেই একটা সাসপিশন নিয়ে বেঁচেছি যে এই জিনিসটার সাথে আরও কেউ কি জড়িত। আচ্ছা, আপনি আমাকে বলুন তো, আমার একটা মেডিকেল কলেজে একটা ঘটনা, এরকম জঘন্যতম একটা ঘটনা ঘটলো, সেখানে ডক্টর সন্দীপ ঘোষ যিনি প্রিন্সিপাল, তিনি শুরুর দিন থেকে ফার্স্টে তিনি কি করলেন, এফআইআর করতে দেরি করলেন। না ডক্টর সুর, এই চর্চাগুলো বহু চর্চিত, হ্যাঁ, মানে আমরা প্রত্যেকেই আগে জানি। থেকে, এবং এটা মানে শুরু থেকেই কিন্তু এই ঘটনাগুলো হয়ে আসছে। কিন্তু এমন না যে এটা আমরা আজকে পুলিশের নতুন। উপর ভরসা করতে পারছি না, আমরা সিবিআই এর উপর ভরসা করতে পারছি না, তাহলে ভরসা করবো কার উপরে? এটাই হচ্ছে মানে কথা একই প্রশ্ন যে আজকে তুলেছেন আমরা- নির্যাতিতার বাবা মা। আজকে সিবিআইও যে মানে বিরাট কিছু এভিডেন্সেস সেখান থেকে বার করে আনতে পারলো বা তারা চার্জশিটে কিছু দেখাতে পারলো, সেগুলো কিন্তু কিছুই হলো না। এটা কিন্তু ফ্যাক্ট, এটা আমাদেরকে মানতে হবে যে আমরা সেরকম কিছুই করতে পারলাম না। ইনফ্যাক্ট মানে ঘটনার গতি প্রকৃতিটা খানিকটা ওই সঞ্জয় রায়কে কেন্দ্রিকই থেকে গেল, সেখান থেকে আর নতুন কোনো নাম বা নতুন কোনো মানে যারা এই জায়গা জড়িত বা থেকেই তো অভিযুক্ত ডক্টর বলে সুর তো কিছু শাসক দল এলো না। এই যুক্তিটা খাড়া করতে পারে যে এই যে ধোঁয়াশার বিষয়টা একটা মন গড়া তত্ত্ব, সেটা গিয়ে মুখ থুবড়ে পড়লো কোথাও। শাসক দলের তরফ থেকে তো এই দাবি করা হতেই পারে এখন। হ্যাঁ, এখন এটা আমাদেরকে এক প্রকার মেনে নিতে হবে, কারণ কোর্ট, আমাদের সিবিআই সবাই ইনভেস্টিগেশন করার পরেও যদি কিনা এরকম একটা ভার্ডিক্ট বেরোয়, তাহলে এটা মেনে নেওয়া ছাড়া সেরকম তো কোনো উপায় নেই আমাদের কাছে। কিন্তু যে ধোঁয়াশাগুলো শুরু থেকে তৈরি হয়েছিল সেগুলোর কিন্তু কোনো সুরাহা আলটিমেটলি হলো না, বা মানে আমরা যেটা মনে করছি যে কিছু নতুন কিছু তথ্য যেটা বেরিয়ে আসার কথা ছিল সেটা কেন জানি না বেরিয়ে এলো না। এবার এই আমরা ঘটনার কেন ক্ষেত্রে। জানি না বেরিয়ে এলো না, এই জায়গা থেকে আমরা যে মূল অভিযুক্ত যে দোষী সাব্যস্ত হয়েছে তার ফাঁসি চাইবো না? এটা স্বাভাবিক যে আমরা অবশ্যই দোষী যিনি যে দোষ যে করেছে তার শাস্তি চাওয়াটা খুবই স্বাভাবিক কথা। ইনফ্যাক্ট আমরা যারা ডাক্তাররাও রাস্তায় নেমেছিলাম তারাও আমরা সবসময়তেই দাবি করে এসেছি যে সঞ্জয় রায়ের সর্বোচ্চ সাজা হোক, এবং তার সাথে আমরা এটাও সবসময়তে বলে এসেছিলাম যে এর সাথে আরও যারা অভিযুক্ত আছে তাদেরকেও সামনে আনা হোক। কারা এই সিকিউরিটি কম্প্রোমাইজ করলো, কারা এর মধ্যে আরও অন্য কারোর হাত আছে কি নেই, সেই জিনিসগুলো আমরা আরও ক্লিয়ারভাবে জানতে চেয়েছিলাম এবং আরও ক্লিয়ার ইনভেস্টিগেশনস চেয়েছিলাম। কিন্তু সেটা হয়তো কোনো জায়গাতে আমরা পেলাম না বলেই এখনও অবধি আমরা যেটা মনে করছি। তবুও এখন যেহেতু নির্যাতিতার মা সেই জায়গা থেকে তার যে বয়ান থেকে তিনি ব্যাক আউট করছেন, সে বলছেন হয়তো কোনো একটা মানে কোনোভাবে তিনি অনুপ্রেরণা পেয়েছেন বা অন্য কোনো রকম কোনো থেকে কথাটা বলছেন। কিন্তু এখন এই মুহূর্তে আমাদের করণীয় আর তো কিছু নেই, যেহেতু সেটা রাজ্যের টোটালি এটা কোর্টের অধীনস্থ একটা আমরা কি ব্যাপার। ধরে নিতে পারি যে জুনিয়র ডাক্তাররা তারা হাল ছেড়ে দিচ্ছেন এই মুহূর্তে? দেখুন, আমরা হাল ছাড়িনি, আমরা আগেও এখন বলে হালটা এসেছি, ধরবেন কার কিন্তু জন্য? এটাই হচ্ছে কথা যে আমরাও খানিকটা হতাশায় ভুগছি যে মানে এই ইনভেস্টিগেশনসটাকে কি করে এগিয়ে নিয়ে যাওয়া যায় বা আর কিভাবে কি করা যায় সেটা আলটিমেটলি নিজেদের মধ্যে কথাবার্তা বলে অর্পণ, এইরকম একটা যুক্তি সামনে আসছে, সঞ্জয়কে যদি ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া যায় তাহলে এই যে বিতর্ক, সেই বিতর্কের একটা অবসান হয়ে যাবে, এটা জবনিকা পতন হবে। এই জায়গা থেকে অন্তত তার বেঁচে থাকা, তাকে লাগাতার জেরা করে আর যদি কোনো সত্যি থেকে থাকে সেটা সামনে আসা দরকার। এই জায়গা থেকে তাকে ফাঁসি না দিয়ে তাকে আরও জেরা তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার একটা সওয়াল করা হচ্ছে, এরকমও একটা কিন্তু পাল্টা যুক্তি আসছে। আমি এটা বলি যে যখন প্রথম ঘটনাটা ঘটে একটা দাবি উঠেছিল, কিছু ডাক্তার, কিছু সাধারণ মানুষ অত্যুৎসাহী, তারা বলেছিলেন আবেগতাড়িতভাবে যে এই ধরনের ঘৃণ্য অপরাধ করেছে তাকে গ্রেপ্তার করে আমাদের হাতে তুলে দেওয়া হোক, মানুষের আদালতে তাদের বিচার হবে। যদিও সেটা সামান্যভাবে উঠেছিল। এখন আমার বক্তব্য হচ্ছে যদি এই দাবি জোরালো হয় যে তাদেরকে কেন সঞ্জয় রায়কে ফাঁসি দেওয়া হবে না, তার না ফাঁসি দিলে সে যদি বেঁচে থাকে, আরো অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন তাকে ফাঁসি দেওয়া হোক, এনকাউন্টারের তথ্য উঠেছিল শাসক দলের তরফ থেকে। অ্যাবসলিউটলি তাই। একাংশ কেন বলছে, সাধারণ মানুষের কথা বলছে? না, শাসক দলের তরফ থেকে ফাঁসি দেওয়া এনকাউন্টার সেটা আইন মোতাবেক করার কথা বলা হয়েছিল। এটা বলা হয় আইন মোতাবেক এনকাউন্টার আবার কি করে হয়?
না, পুলিশ এনকাউন্টার করে, সেটাকে আইনে মানে এনে যদি সম্ভব হয়। পুলিশের অভিষেক এনকাউন্টার নিয়ে অনেক বন্দ্যোপাধ্যায়- বিতর্ক আছে, হ্যাঁ, মানে সঞ্জয় রায়ের কি এনকাউন্টার এটা আইনি মোতাবেক কি না, করে আমি হবে? এটাই বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছিলেন 28 আগস্টের মঞ্চ থেকে খুব সম্ভবত, যে এই ধরনের ঘটনার ক্ষেত্রে আইন করা হোক, যে যারা এই ধরনের ঘটনা ঘটাবে যদি সেটা প্রমাণিত হয় তাহলে তাদেরকে এনকাউন্টার করা হোক, সেটা আইনের আওতায় আনা হোক। তারপরে অপরাজিতা বিল রাজ্য সরকার পাশ করিয়েছে বিধানসভায়, আমি সেটাই যাচ্ছি না। আমার কথা হচ্ছে, যদি আমাদের বক্তব্যটা ঠিক এইখানেই, যে নির্যাতিতা এবং মৃতার পরিবার, আমাদের সম্পূর্ণ সহানুভূতির থেকে যদি ওনারা এই অনুষ্ঠান দেখেন, আমি একটি বিনম্র প্রশ্ন হাত জোড় করে ওনাদের সামনে রাখছি, যে আমরা সংবাদ মাধ্যম সূত্রে দেখলাম যখন বিচারক অনির্বাণ দাস সঞ্জয় রায়কে আজীবন আমৃত্যু কারাদণ্ডের শাস্তি শোনালেন, তখন এই কাকু কাকিমা, আমার কাকু কাকিমার বয়সী ওনারা হবেন, বা জেঠু জেঠিমার বয়সী হবেন, ওনারা আদালতে থম মেরে বসে গিয়েছিলেন, পাথর হয়ে গিয়েছিলেন। কেন না ফাঁসির সাজা শোনানো হয়নি। আজকে নির্যাতিতা এবং মৃতার বাবা বললেন আরো যারা জড়িত তাদের বিচার ব্যবস্থার আওতায় এনে চরমতম শাস্তি দেওয়া হোক। এই চরমতম শাস্তিটা কি? ফাঁসি, ডেথ সেন্টেন্স, আমরা সবাই জানি। অবভিয়াসলি আমি এই জায়গা থেকে আসবো, অর্পণ, আমার একটা বিরতির সময় হয়ে গিয়েছে। এত জল ঘোলা কেন গোটা বিষয়টা নিয়ে? আজ যখন নির্যাতিতার বাবা মা তারা বলছেন যে সঞ্জয়ের ফাঁসি তারা চাইছেন না, যেখানে জুনিয়র চিকিৎসকরা আন্দোলনকারী তারা দাবি করছেন যে সঞ্জয়ের ফাঁসি চাই, তাহলে আন্দোলনটা কোন জায়গায় এখনো পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে? গোটা বিষয়টা আসবো বিরতির পর, সঙ্গে থাকুন। এটা শুধু তাহলে আন্দোলন এখন ঠিক কোন জায়গায় রয়েছে? দেখুন, আন্দোলন তো আমাদের যেরকম ছিল, আমরা এখনো আন্দোলন দরকার হলে চালিয়ে যাব, সেটা কোনো ফ্যাক্টর নয়। কিন্তু কিসের কথাটা দাবিতে হচ্ছে, আন্দোলন? এই যে আজকে সঞ্জয় রায়ের যে ফাঁসিটার যে ডেথ সেন্টেন্স দেওয়ার জন্য সরকার পক্ষ বা আমাদের সিবিআই যারা উঠে পড়ে লাগছে, কিন্তু আমাদের প্রশ্নটা সেখানেই থাকছে যে এত তাড়াহুড়ো কেন তারা এখনই সঞ্জয় রায়ের ফাঁসি চাইছে? এর মধ্যে বিচারের দীর্ঘসূত্রিতার অভিযোগ তুলে আপনারা রাস্তায় নামলেন, সেখানে বিচার কেন হচ্ছে না, উই ওয়ান্ট জাস্টিস স্লোগান তুললেন, বিচারের দীর্ঘসূত্রে অভিযোগ তুলে এখন তাড়াহুড়োর কথা বললে কি করে হবে? না, তাড়াহুড়োর কথা এই কারণে তুলছি যে টোটাল ইনভেস্টিগেশনটা যেন মনে হলো যে খুব তাড়াতাড়ি এন্ড আপ হয়ে যাচ্ছে। লাগাতার শুনানি চলেছে শিয়ালদা কোর্টে, লাগাতার শুনানি। তার সাথে কিন্তু আমাদেরকে আরো একটা জিনিস মাথায় রাখতে হবে, যে এই সঞ্জয় রায় কিন্তু একমাত্র আই এভিডেন্স হয়ে থাকতে পারে টোটাল ইনসিডেন্টসটার। যদি কিনা আমরা সেটাকে পুরোপুরি রুল আউট না করি, তাহলে কিন্তু এই জিনিসটাকে আমাদের মেনে নিতে হবে। হি মে বি ওয়ান অফ দ্য প্রাইম সাসপেক্ট, যে কিনা ওখানে ছিল এবং যে হয়তো সমস্ত ঘটনাটা জেনেও থাকতে পারে। সাচ কাইন্ড অফ স্পেকুলেশনস আর বিং ট্রান্সফর্ম। তো বাইরে থেকে সেই ধরনের স্পেকুলেশনস যদি আসে, তার একটা মানে পরিষ্কার উত্তর সমাজের কাছে যাওয়া উচিত। একটা বিষয় একটু কনফিউশন হচ্ছে আমাদের সাধারণ মানুষের, সেটা হচ্ছে আপনারা ফাঁসির দাবিতে রাস্তায় নেমেছেন, জড়িত আছেন কি না আছেন সেই বিতর্ক ছিল, আছে এবং হয়তো থেকেও যাবে, একটা ধোঁয়াশা থেকেই যাবে যদি না এর মানে সোকল যে আপনাদের দাবি মতো ঠিকঠাক বিচার যদি না হয়। এই জায়গায় দাঁড়িয়ে সঞ্জয় দোষী সাব্যস্ত হয়েছে, যে সার্কামস্টান্সিয়াল এভিডেন্স পাওয়া গেছে সে দোষী সাব্যস্ত হয়েছে, তার একটা রায় দিয়েছে নিম্ন আদালত, উচ্চ আদালত ফাঁসির আবেদন করা হয়েছে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন যে আমরা ফাঁসি চাই না। বিজেপি বা তৃণমূলের তরফ থেকে এই অভিযোগ উঠেছে, এই আন্দোলনে বামপন্থীদের একটা বড়সড় ব্যাক রয়েছে, মানে পেছনে তারা যথেষ্ট সমর্থন দিয়েছে। ফলে সেই জায়গা থেকে আমরা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বক্তব্য ধরলাম, নির্যাতিতার বাবা মার বক্তব্য ধরলাম, ফাঁসি চাইছে না তারা। তা আপনারা তাহলে কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছেন এখন? না, আমরা সবসময় একটা কথা বলে এসেছি, অবশ্যই যারা দোষ করেছে তাদের অবশ্যই শাস্তি চাই। আন্দোলনে আমরাও সেই কথা কিন্তু বলেছি। করছেন কি? না, অবশ্যই নয়। আমাদের সাথে সাধারণ মানুষরা আগেও ছিল, আমরা এখনো সাধারণ মানুষকে নিয়েই দরকার হলে রাস্তায় নামবো আবার। কিন্তু কথাটা হচ্ছে যে ইনভেস্টিগেশনসে যদি কিনা শুধুমাত্র সঞ্জয় রায়কেই দোষী সাব্যস্ত করা হয়, সেখানে কিন্তু স্পেকুলেশনস বারবার করে সাধারণ মানুষের মধ্যে এই প্রশ্নটাই উঠে আসছে যে শুধুমাত্র সঞ্জয় রায় কি জড়িত থাকলো তাহলে টোটাল ইনসিডেন্টটার সাথে, আর কেউ নয় কেন? ডক্টর সুর, এই আক্ষেপটা কি আপনাদের আছে? যদি রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপিকে সেদিনকে ওইরকমভাবে দূর করে তাড়িয়ে না দেওয়া হতো, অগ্নিমিত্র পলকে গো ব্যাক স্লোগান না দেওয়া হতো, যদি বিজেপি পতাকা ছাড়া আপনাদের আন্দোলনে সামিল হতেন, তাহলে হয়তো কিছুটা পরিস্থিতি অন্যরকম হলেও হতে পারে, এখন কি আপনাদের মনে হয়? না, এরকম কোনো ব্যাপার নয়। আমরা যারা জুনিয়র ডাক্তাররা আন্দোলন করতে নেমেছিলাম, তারা কোনো রং বা পতাকা নিয়ে রাস্তায় নামেনি। আমরা পতাকা ছাড়া সিপিএম এর অনেক নেতা কিন্তু আপনাদের আন্দোলনে ছিলেন। না, এটা কোনো হতে পারে না এই ধরনের জিনিস। সেটা হচ্ছে, হ্যাঁ, একজন ডাক্তার হিসেবে এবং জুনিয়র ডাক্তার হিসেবে সবাই
মানে কেউ কাউকে ভোট দেন, এটা মানে সাধারণ মানুষের একটা অধিকার। কে কাকে ভোট দেয় না দেয় সেটা আমি তাকে আইডেন্টিফাই করতে যাচ্ছি না, কিন্তু কথাটা হচ্ছে আমিও কাউকে কোনো একটা দলকে ভোট দিই, আমিও একজন জুনিয়র ডক্টর। সো আমরা যখন রাস্তায় নেমেছিলাম সেখানে কিন্তু কোনো দল রং বা পতাকা নিয়ে আমরা রাস্তায় নামিনি, আমরা নেমেছিলাম সাধারণ মানুষের হয়ে, সাধারণ মানুষের স্বার্থে এবং হেলথ কেয়ার ওয়ার্কার্স এবং তাদের সেফটি এনশিওর করা। আমাদের বিভিন্ন পয়েন্টস ছিল যেগুলো হচ্ছে শুধুমাত্র নির্যাতিতার শাস্তিটাই সব থেকে বড় কথা ছিল না, ওটা ছিল অবশ্যই ফার্স্ট পয়েন্ট আমাদের ওটাই ছিল। তারপরে আমরা এটাও চেয়েছিলাম যে ওয়ার্ক প্লেসে উইমেন সেফটি, আরো অনেক রকম দাবি ছিল, সেই সমস্ত দাবি নিয়েই আমরা রাস্তায় নেমেছিলাম। আমরা একটা সিঙ্গেল দাবি নিয়ে নাম। না, আমি যেটা বলছি সেটা হচ্ছে যে এই যে প্রথম দিন থেকে একটা ধোঁয়াশা ছড়িয়ে দেওয়া হচ্ছে যে আরো অনেকেটা কারা, ছড়ানোর তো কিছু নেই অর্পণ, পরিস্থিতি যা হয়েছে ধোঁয়াশাই থাকার কথা নয় বলে মনে হয়। আমি এই বিষয়টা নিয়েই বলছি। মহামান্য বিচারক অনির্বাণ দাস লিখছেন সিজন ট্রায়ালস নাম্বার। অর্পণ, বিচারকের বক্তব্য ধরলে কিন্তু অনেক ফাঁক ফোকর সামনে আসবে, তার জবাব কিন্তু কলকাতা পুলিশের কাছেও সাধারণ মানুষ চাইবে 100%, এবং সেটা কলেজ কর্তৃপক্ষের কাছে যাবে, রাজ্য প্রশাসনের কাছে যাবে, সিবিআই এর কাছেও চাইবে। আমি শুধু একটা কথা বলি, ফাঁক ফোকর ধরলে সবার ফাঁক ফোকর ধরতে হবে। সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করেছিল সিবিআই আর্থিক তছরূপ এবং দুর্নীতির অভিযোগে, আর একই সাথে টালা থানার ওসিকে গ্রেপ্তার করা হয়েছিল তথ্য প্রমাণ লোপাটের অন্যতম সাসপেক্ট হিসাবে। এবার বিষয়টা হচ্ছে সন্দীপ ঘোষ এই নির্দিষ্ট ধর্ষণ এবং খুনের ঘটনার সাথে যুক্ত কিনা, সেখানে তিনি বলছেন আ বেসলেস কোশ্চেন ওয়াজ প্লেসড বাই দ্য কমপ্লেন্ট দ্যাট অ্যাজ প্রিন্সিপাল হি ডিড নট কেম আউট অফ হিজ চেম্বার টু মিট দ্য পেরেন্টস অফ দ্য ভিকটিম, দ্য সেম প্রুভস দ্যাট হি ওয়াজ গিলটি। বিচারক লিখছেন দ্যাট বেসলেস এলিগেশন। ফলে এটা আমাদের বক্তব্য না, আমরা সন্দীপ ঘোষকে ডিফেন্ড করছি না, সন্দীপ ঘোষ তৃণমূল কংগ্রেসের কেউ নয়, সন্দীপ ঘোষকে ডিফেন্ড করার কোনো জায়গা নেই। যদি সন্দীপ ঘোষ যুক্ত হয়ে থাকে তারও ফাঁসি হোক। আমরা সন্দীপ ঘোষের এত লেট করলো কেন? আমি এইটাই আমার কথা নয় ডাক্তারবাবু, আপনি এটা বোঝার চেষ্টা করুন। এবং একই সাথে আপনি যখন এই প্রশ্নটা করছেন, পরের লাইনে তিনি লিখছেন দ্য সেড উইটনেস deposed that the some persons tried to take him to the chamber. Him মানে নির্যাতিতা এবং মৃতার বাবা, tried to take him to the chamber of the principal, but they denied to go there, and their demand was that the principal must meet them. I do not think that the same can put any stigma on the principal that he was guilty. এটা আমাদের বক্তব্য নয়, এটা মহামান্য বিচারক অনির্বাণ দাসের বক্তব্য শিয়ালদা কোর্টের। এখন আমাদের প্রশ্ন খুব সহজ, আমরা প্রত্যেকে চাই তদন্ত ত্বরান্বিত হোক। ধরে নিলাম, আমি আপনার কথাটা ধরে নিলাম যে সন্দীপ ঘোষ কোনো অন্যায় করেনি, তাহলে কিনা আমি আরো একটা পয়েন্টে আসি যে এই যে বডিটা, আমার কথা নয়, আমি বিচারক অনির্বাণ দাসের বিচারনামা পড়লাম। আচ্ছা, আমি বিচারক অনির্বাণ দাসকে কোট করলাম, আমাদের এখানে কোনো বক্তব্য নেই। অ্যাজ আ হেড অফ দ্য ইনস্টিটিউশন সে তাহলে এই যে নির্যাতিতা, সেই নির্যাতিতার বডি তার মা বাবাকে প্রথম স্তরে দেখতে দেওয়া হলো না। অ্যাসিস্ট্যান্ট সুপারের উপরে কে ছিল? প্রিন্সিপাল কি তার মধ্যে দায়বদ্ধ নয়? না, অ্যাবসলিউটলি সেটা নিয়ে তদন্ত হোক, আমরা তো বলছি প্রিন্সিপাল। তাহলে সেক্ষেত্রে সন্দীপ ঘোষ কিন্তু আজকে যে কথাটা সেখানে কিন্তু দেখো সেখান থেকে কিন্তু দেখতে গেলে সন্দীপ ঘোষ কিন্তু এখন সেই মামলা থেকে বাইরে। এবং আমার কথাটা হচ্ছে যে এখানে বিচারক যেটা লিখেছেন, আমি বলি যদি আমি বিচারকের বক্তব্যকে সঠিক ধরি, তাহলে নির্যাতিতার পরিবার থেকে প্রশ্ন তোলা হয়েছে কেন উনি চেম্বার থেকে বেরিয়ে আসেননি। উনি চেম্বার থেকে বেরোননি, ওনাদের সাথে দেখা করেননি, তাই তিনি দোষী। আমি আবারও খুব ক্লিয়ার করে দিই, সন্দীপ ঘোষকে ডিফেন্ড করতে এখানে বসিনি। সন্দীপ ঘোষ যদি যুক্ত থাকে দ্রুততার সাথে তদন্ত হোক, তারও ফাঁসি হোক। আমাদের একটা কথা শুধু স্পষ্ট করে বলতে চাই, যেটা আমরা প্রত্যেকে চেয়েছি, ধোয়াশার জায়গায় আমি আরো একটা ধোয়াশার জায়গা বলি যে এই যে যখন নির্যাতিতা যে ছিল সে যখন মারা গেলেন, পোস্টমর্টম হয়ে গেল, তার বডিটাকে পর্যন্ত ওইভাবে পুলিশ, আমরা মানে লাইভ টেলিভিশনে দেখা গিয়েছে যে একদম মানে তাকে পুলিশ এসকর্ট করে তার মা বাবাকে সরিয়ে মানে সরাসরি সাইরেন বাজিয়ে হুটার বাজিয়ে সোদপুর অব্দি নিয়ে গেল। সেখানে গিয়েও খুব তড়িঘড়ি করে তাড়াতাড়ি করে মানে বডি ডিসপোজ করার ব্যবস্থাপনা করা হলো। সেখানে আরো অনেক অভিযোগ উঠে এলো, কেন
ব্যবস্থাপনাটাতে আমার কথাটা হচ্ছে যে আচ্ছা, এই এত কিছু কেন মানে চেষ্টা করা হলো এই জিনিসগুলো করা পুড়িয়ে দেওয়া হয়, সেখানে সেই সঞ্জীব মুখার্জিরও যেমন সিগনেচার আছে, যিনি টাটা থানায় গিয়ে এফআইআরটা করেছিলেন, একই সাথে নির্যাতিতার বাবারও সিগনেচার আছে। আমি একটা লাইন জাস্ট যেটা বলতে পারবো আমার সময় একদম শেষ, একদমই শেষ। আমি একটা জিনিস কথাটা হচ্ছে এই জিনিসগুলো কেন মানে এগুলোকে সাসপিশন ক্রিয়েট করে না সাধারণ মানুষের মধ্যে। 5 সেকেন্ডে বলবো, সেটা হচ্ছে আমরা প্রত্যেকে চাই এই তদন্ত দ্রুততার সাথে ত্বরান্বিত হোক। যদি কারুর কাছে কোনো তথ্য থাকে যে এ ও সে জড়িত এটার সাথে, দয়া করে তিনি বা তারা সেই প্রমাণ নিয়ে, যদি তার এগেইনস্টে অকাট্য প্রমাণ তাদের কাছে থাকে, সেটা নিয়ে আপনারা তদন্তকারী সংস্থার কাছে তুলে দিন, দ্রুততার সাথে বিচার আমার চলে সময় আসুক। একদম শেষ। অর্পণ, শেষ করবো ডক্টর সুরকে দিয়ে। এরপর আন্দোলনের ভবিষ্যৎ কি নির্যাতিতার বাবা মার এই বক্তব্যের পরে? দেখুন এরপরে আমাদের যে আন্দোলনটা আছে, আন্দোলন তো থামবে না। আন্দোলন শুধুমাত্র যে নির্যাতিতাকে নিয়েই আমরা শুরু করেছিলাম তা নয়, আমাদের আরো অনেকগুলো পয়েন্ট ছিল যে পয়েন্টগুলো নিয়ে আমরা নেমেছিলাম। শুধুমাত্র নির্যাতিতার পয়েন্ট কি ফিকে হয়ে যাচ্ছে? না না না, সেটা অবশ্যই আজও সেই পয়েন্টটা আমাদের 1 নম্বরেই থাকবে। আমরা সেই জিনিসটা, সেই দাবি থেকে অনড় থাকবো। কিন্তু দ্বিতীয় কথা হচ্ছে আমাদের আরও যে জিনিসগুলো ছিল, যে ওয়ার্ক প্লেসে উইমেন সেফটি থেকে শুরু করে বাকি হেলথ ওয়ার্কার্সদের সেফটি, নট অনলি দ্যাট, সাধারণ মানুষের সাধারণ লাইফে যে কোনো ইস্যুতে সেই সমস্ত জায়গাতে যে জিনিসগুলো নিয়ে আমরা যে দাবিগুলো নিয়ে নেমেছিলাম রাস্তায়, সেই দাবিগুলো আমাদের এখনো থাকবে। সেই দাবিগুলো থেকে আমরা একটা থেকেও বেরিয়ে আসছি না এখনো। কিন্তু একটু হলো বিষয়টা ধাক্কা লাগলো কি? বিষয়টা আমাদের কাছে ধাক্কা অবশ্যই একটা জিনিস আমাদের লেগেছে। আমরা আবার সেটা নিয়ে কথা বলবো। আমরা নির্যাতিতার বাবা মার সাথে অবশ্যই একবার চেষ্টা করব কথা বলার, তাদের কি ভাবনা চিন্তা বা তারা কি ভাবছেন। ঠিক, আসলে আমার সময় একদমই অবশ্যই আমি চেষ্টা করব আরেকবার তাদের সাথে। একদমই আমার সময় একদমই শেষ। কিন্তু এখানেই বিষয় যে একটা তদন্ত, একজনের মৃত্যু হলো কর্মরত অবস্থায়, অথচ প্রত্যেকের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে। আজকে সমাজ মাধ্যমে দেখুন, নির্যাতিতার বাবা মাকে নিয়ে পর্যন্ত প্রশ্ন তুলছেন অনেকে, শাসক দলকে নিয়ে প্রশ্ন, জুনিয়র ডাক্তারদের ভূমিকা নিয়ে প্রশ্ন, সিবিআই, পুলিশ, সবাইকে নিয়ে প্রশ্ন। আমরা যারা সাধারণ মানুষ, আমরা যারা শুধুমাত্র ওই নির্যাতিতার বিচার চেয়েছিলাম, সেই দাবিটা কোথায়? ধোঁয়াশা ছিল, থেকেই গেল। এখানে শেষ করছি। এরপরে খবর দেখুন শিলাদিত্যর সঙ্গে থাকুন জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।